তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংস্থাপন। এই অধ্যায় থেকে আমরা প্রথমে জেনে নেব যে কি কি বড় প্রশ্ন আমরা পড়ব, তারপরে ছোট প্রশ্নগুলো আমরা ক্রমান্বয়ে বা ক্রমশ আমরা দেব আর কি। তো দেখো, এই অধ্যায় থেকে যে তিনটি বড় প্রশ্ন আমাদেরকে রেডি করতে হবে বা এই তিনটি প্রশ্ন পড়লেই আমরা একটি প্রশ্ন এই অধ্যায় থেকে কমন পেয়ে যাব। তো দেখো, এই তিনটি প্রশ্ন আমি বোর্ডে লিখে রেখেছি। তো তোমরা যদি বুঝতে না পারো বোর্ডের লেখা, তো আমি একবার পড়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন লিখেছি, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ কি, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক কি, অর্থাৎ উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক কি। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেলিন তথ্য আলোচনা করো। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেলিন তত্ত্ব আলোচনা করো। এই তিনটি প্রশ্ন তৈরি করলে তোমরা এর মধ্যে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তো এখন আমরা এই অধ্যায় থেকে আমাদের যে ছোট প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি আমি আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? প্রথম প্রশ্ন হচ্ছে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটির উদ্ভব হয়েছে ল্যাটিন শব্দ ইম্পেরিয়ার ও ইম্পেরিয়ালিয়াম থেকে। প্রথমে এর অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে সাম্রাজ্যবাদ বলতে বৃহৎ রাষ্ট্র দ্বারা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করাকে বোঝায়। উত্তরটা আরেকবার রিপিট করি। সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটির উদ্ভব হয়েছে ল্যাটিন শব্দ ইম্পেরিয়ার থেকে, ইম্পেরিয়ার ও ইম্পেরিয়ালিয়াম থেকে। আমি বানান দুটি তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। IMPERARE ও IMPERALLL অর্থাৎ LLUM থেকে। প্রথমে এর অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে সাম্রাজ্যবাদ বলতে বৃহৎ রাষ্ট্র দ্বারা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করাকে বোঝায়। পরের প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো? উপনিবেশ শব্দটির মূল অর্থ হলো মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ। উপনিবেশ শব্দটির মূল অর্থ হলো মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ। সাধারণভাবে উপনিবেশবাদ হলো একটি এলাকা বা ওই এলাকার জনসাধারণের উপর অন্য একটি শক্তির নিয়ন্ত্রণ, যার উদ্দেশ্য হলো ঔপনিবেশিক দেশের কাঁচামাল, প্রাকৃতিক সম্পদ আরোহণ দ্বারা অর্থনৈতিক শোষণ। উপনিবেশ স্থাপনকারী দেশের স্বার্থে উপনিবেশের বাজার ব্যবহার ও উপনিবেশে মাতৃদেশের সংস্কৃতি ও জীবনযাপন পদ্ধতির বিস্তার। পরের প্রশ্ন, কোন শব্দ থেকে উপনিবেশ শব্দটির উদ্ভব হয়েছে? ল্যাটিন শব্দ কলোনিয়া এবং ইংরেজি কলোনি থেকে উপনিবেশ শব্দটির উদ্ভব হয়েছে, যার অর্থ বিপুল পরিমাণ সম্পত্তি। পরের প্রশ্ন, উপনিবেশ কি? সাধারণভাবে বলা যায়, একটি দেশ যখন অন্য দেশের ভূখণ্ড নিজের অধীনস্থ করে নেয়, তখন সেই অধীনস্থ ভূখণ্ড বা অঞ্চলটিকে বিজিত দেশের উপনিবেশ বলা হয়। আমি উত্তরটি আরেকবার রিপিট করি। সাধারণভাবে বলা যায় যে একটি দেশ যখন অন্য দেশের ভূখণ্ড নিজের অধীনস্থ করে নেয়, তখন সেই অধীনস্থ ভূখণ্ড বা অঞ্চলটিকে বিজিত দেশের উপনিবেশ বলা হয়। পরের প্রশ্ন, ভৌগোলিক অভিযানে কোন কোন দেশ অগ্রণী ভূমিকা নিয়েছিল? ভৌগোলিক অভিযানে স্পেন, পর্তুগাল অগ্রণী ভূমিকা নিয়েছিল, স্পেন ও পর্তুগাল। পরের প্রশ্ন, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করে? আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন খ্রিস্টোফার কলম্বাস 1492 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আমেরিগো ভেসপুচি কে ছিলেন? জন্মসূত্রে
ইতালীয় আমেরিগো ভেসপুচি স্পেনের পৃষ্ঠপোষকতায় 4বার সমুদ্র অভিযান করেন। 1503 খ্রিস্টাব্দে তিনি আমেরিকা মহাদেশকে নতুন মহাদেশ বলে চিহ্নিত করেন। তার নাম অনুসারে এই নতুন মহাদেশের নাম হয় আমেরিকা। পরের প্রশ্ন, ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন? অষ্টাদশ শতকের শেষ পর্বে ইংরেজ নাবিক ও আবিষ্কারক ক্যাপ্টেন কুক হাওয়াই দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আবিষ্কার করেন। হাওয়াই দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আবিষ্কার করেন। কে অস্ট্রেলিয়া আবিষ্কার করেন? ইংরেজ নাবিক ও আবিষ্কারক ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন। পরের প্রশ্ন, বুলের নির্দেশনামা কি? পরের প্রশ্নটি হচ্ছে বুল এর নির্দেশনামা কি? প্রথম দিকে সমুদ্র অভিযানে পর্তুগাল ও স্পেন সাফল্য লাভ করলেও শীঘ্রই সমুদ্র অভিযান নিয়ে পর্তুগাল ও স্পেনের মধ্যে বিরোধ দেখা দেয়। ফলে 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার পাপেল বুল বা পোপের মুদ্রাঙ্কিত নির্দেশনামায় স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন। উত্তরটি আরেকবার রিপিট করি আমি। প্রশ্নটি হচ্ছে বুলের নির্দেশনামা কি? প্রথম দিকে সমুদ্র অভিযানে পর্তুগাল ও স্পেন সাফল্য লাভ করলেও শীঘ্রই সমুদ্র অভিযান নিয়ে পর্তুগাল ও স্পেনের মধ্যে বিরোধ দেখা দেয়। ফলে 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার পাপাল বুল বা পোপের মুদ্রাঙ্কিত নির্দেশনামায় স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন। পরের প্রশ্ন, ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শক্তি কোনটি ছিল? উত্তর হচ্ছে ব্রিটেন। পরের প্রশ্ন, ইউরোপের দুটি ঔপনিবেশিক শক্তির নাম উল্লেখ করো। ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, ডেনমার্ক প্রভৃতি। ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, ডেনমার্ক প্রভৃতি। পরের প্রশ্ন, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল 1756 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1763 খ্রিস্টাব্দে। উত্তরটি আরেকবার রিপিট করি। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল 1756 খ্রিস্টাব্দ থেকে 1756 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1763 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন সন্ধির দ্বারা সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে? উত্তর হচ্ছে প্যারিসের সন্ধির দ্বারা। 1763 খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধির দ্বারা সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? 1870 খ্রিস্টাব্দ থেকে ইউরোপীয় রাষ্ট্রগুলির ঔপনিবেশ বিরোধী মনোভাব আকস্মিকভাবে লুপ্ত হয়। 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত কাল পর্বে ইউরোপের শিল্প উন্নত দেশগুলি কাঁচামাল সংগ্রহ, শিল্পপণ্যের বাজার অনুসন্ধান এবং স্ফীত হয়ে ওঠা পুঁজির লাভজনক বিনিয়োগ ক্ষেত্র প্রতিষ্ঠার জন্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের উপর উন্মত্ত প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়ে। তাই 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালটি যথার্থই নিন্দাসূচক রূপে সাম্রাজ্যবাদ যুগ বলে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ বা আধুনিক সাম্রাজ্যবাদ কি? নয়া সাম্রাজ্যবাদ অর্থনৈতিক সাম্রাজ্যবাদের প্রকৃতি বিশিষ্ট। শিল্প বিপ্লবের পূর্বকাল পর্যন্ত সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশে শুধুমাত্র ভৌমিক অধিকার বলবৎ করাকেই বোঝাতো। কিন্তু নয়া সাম্রাজ্যবাদের লক্ষ্য অধীনস্থ দেশে শুধু ভৌমিক অধিকার স্থাপন নয়, তার অধিবাসী, শক্তি সম্পদ, অর্থনীতি, এমনকি শিক্ষা সংস্কৃতি পর্যন্ত সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কোন সময় কালকে বলা হয়? নয়া সাম্রাজ্যবাদ 1418 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয়। নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো? উপনিবেশবাদের আধুনিক রূপ হলো নয়া উপনিবেশবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির উপর পূর্বতন সাম্রাজ্যবাদী দেশগুলির অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই অদৃশ্য নিয়ন্ত্রণেই নয়া উপনিবেশবাদ বা নিউ কলোনিজম নামে পরিচিত।
উত্তরটা আরেকবার বলি আমি। উপনিবেশবাদের আধুনিক রূপ হলো নয়া উপনিবেশবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলির উপর পূর্বতন সাম্রাজ্যবাদী দেশগুলি অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই অদৃশ্য নিয়ন্ত্রণেই নয়া উপনিবেশবাদ বা নিও কলোনিজম নামে পরিচিত। পরের প্রশ্ন, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকা মহাদেশ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ইউরোপের সবচেয়ে কাছে হলেও এর অন্তবিভাগ বা অন্তভাগ ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত ইউরোপবাসীর কাছে ছিল অজ্ঞাত এবং অনাবিষ্কৃত। আফ্রিকার সাপোৎকুল গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা, অনাব্য নদীসমূহ, ঊষর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। পরের প্রশ্ন, কে ঝড়ের অন্তরীপের নামকরণ করেন উত্তমাশা অন্তরীপ? উত্তর হচ্ছে বার্থেলোমিউদিয়াস ঝড়ের অন্তরীপের নামকরণ করেন উত্তমাশা অন্তরীপ। পরের প্রশ্ন, ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন? ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। পরের প্রশ্ন, সমুদ্র পথে কোন ইউরোপীয় দেশ প্রথম ভারতে আসে? উত্তর হচ্ছে সমুদ্র পথে পর্তুগাল প্রথম ভারতে আসে। পরের প্রশ্ন, নীল জল নীতি কি? পর্তুগিজ গভর্নর আলফানসো আলবুরকার্ক ষোড়শ শতকের প্রথম দিকে ভারতে আসেন। সামরিক শক্তির জোরে তিনি গোয়া, মালাক্কা, হরমুজ প্রভৃতি দখল করে পর্তুগিজ সাম্রাজ্য গড়ে তোলেন। তার এই সাম্রাজ্য বিস্তার নীতি নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি নামে পরিচিত। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতের কোথায় আসেন? 1498 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা জলপথে এসে পৌঁছান। পরের প্রশ্ন, 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? 1612 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত সুরাট বন্দরে প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়। পরের প্রশ্ন, টমাস রো কে ছিলেন? এটারই অথবা প্রশ্ন, টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে আসেন? উত্তর হচ্ছে ব্রিটিশ রাজ প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। প্রশ্নটি আরেকবার আমি পড়ে দিচ্ছি। ব্রিটিশ রাজ প্রথম জেমসের দূত হিসাবে স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। তো এই ছিল আজকের আলোচনা। আমরা পরবর্তী দিনে আরো এই অধ্যায়ের যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কেমন?